Hello everyone. After a long time, we are coming back with Oxfam D Talks series, where D stands for development. And today we are going to have a conversation with Dr. Ananya Raihan with me on the current developments that we are hearing about the US tariff plan and of course US dismantling. I think these two are quite connected to each other. So in this series, we'll be talking about these issues. Dr. Raihan, thank you so much for accepting this invitation and coming here. প্রথম যেটা আমি আপনাকে বলছিলাম যখন এই পার্টিকুলার ট্যারিফ নিয়ে এটা নিয়ে সব কথা হচ্ছিল in the tariffs, this was on discussion for a long time, but again when the rates and actual decision was made and some sort of disruption that we are now anticipating and discussion is going on, আমি ভাবছিলাম যে এটা কিভাবে মানে it's just a permanent kind of a thing that has just happened or it is a temporary effect. Can you demystify এটা কি মানে how common people will understand this US tariff thing, and then we'll come back to the impact and all that. Thank you. প্রথমে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমার কাছে মনে হয় যে এটা যদি এভাবে শুরু করি, it's an economic earthquake and which is going to create a tsunami. My goodness. And you know that tsunami comes with a lag after the earthquake takes place. So this tsunami effected একটা অংশ, আর tsunami পরেও তো আস্তে আস্তে সবকিছু স্টেবল হওয়া শুরু করে। তো সেদিক থেকে আমি বলবো যে দিস ট্যারিফ লিবারেশন ডে ট্যারিফ অ্যানাউন্সমেন্ট is going to have significant immediate impact not only on US economy but on the whole global economy. ট্যারিফটা আমরা একটা ইকোনমিক ইনস্ট্রুমেন্ট বলি, যে কোনো দেশের পণ্য যখন আমার নিজের বাজারে ঢুকছে তখন আমার নিজের ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার জন্য একটা ট্যারিফ বসায়, অর্থাৎ একটা ট্যাক্স বসায়, যাতে যে পণ্যটা আসছে তার দামটা তুলনামূলকভাবে, এটাকে আমরা ইম্পোর্ট ডিউটি বলি, ইম্পোর্ট ডিউটি যেটা বলি, যে যাতে আমাদের দেশের উৎপাদিত পণ্যের সঙ্গে বাইরের পণ্যটার সঙ্গে একটা প্রতিযোগিতা সক্ষমতা থাকে, এটাই মূলত পারপাস। কিন্তু ট্রাম্পের যে ট্যারিফের যে অ্যানাউন্সমেন্টটা, সেটা কিন্তু পুরোপুরি যতটুকু না ট্রেড রিলেটেড, তার থেকে হচ্ছে বিগার ইউএস ইকোনমির ক্রাইসিসের কারণে। বেসিক্যালি যে হিউজ ক্লোজ টু $30 ট্রিলিয়ন ডেফিসিট, সেই ডেফিসিটটা কমানো। আরেকটা মিসপারসেপশন থেকে যে কোনো দেশের সঙ্গে যদি ট্রেড ডেফিসিট থাকে, অর্থাৎ ইউএস যখন বেশি আমদানি করছে কম রপ্তানি করছে, তার মানে রপ্তানিকারক দেশ কোনোভাবে অন্যায় সুবিধা নিচ্ছে, which is a misperception. তো যে কারণেই হোক, অ্যানাউন্সমেন্ট যেটা হয়েছে সেটা ধনী দরিদ্র মধ্যম আয়ের দেশ নির্বিশেষে সবার উপরে ব্যাপক আকারে এই ট্যারিফটা ধার্য করা হয়েছে। বাট ট্যারিফটা কিন্তু পে করবে আমেরিকান ইম্পোর্টাররা, এবং আমেরিকান ইম্পোর্টার যখন ইম্পোর্ট করবে, এটা যে জিনিসপত্রগুলো বিক্রি হবে সেটা কিনবে কিন্তু আমেরিকান কনজিউমার। So ultimately this is going to be transferred to American consumers. আবার যে দেশগুলো আমরা রপ্তানি করছি, ট্যারিফ বাড়ার কারণে স্বাভাবিকভাবেই সম্ভাবনা আছে যে আমরা প্রতিযোগিতা সক্ষমতা হারাবো কিংবা কমে যাবে, তার ফলে কিন্তু রপ্তানি পরিমাণ কমে যেতে পারে, এবং রপ্তানি পরিমাণ কমার সঙ্গে সঙ্গে মানে ডিমান্ডের সঙ্গে কানেক্টেড, এটা যদিও অন্য একটা অ্যাসপেক্ট পরে বলবো। তো সেটা ইম্প্যাক্ট করবে কিন্তু আমাদের বাণিজ্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের উপরে এবং কর্মী যারা শ্রমিক তাদের উপরে। সো ড্রাস্টিক আমি বলবো, এবং এটার ইম্প্যাক্ট তো অলরেডি স্টক মার্কেটে দেখতে পাচ্ছেন। এবং আগামী 2-3 সপ্তাহের মধ্যে যখন এই কার্যকর শুরু হবে 9 এপ্রিলের পর থেকে, আমার কাছে মনে হয় যে আমরা আরও বুঝতে পারবো এটার ইমপ্লিকেশনস অ্যান্ড ডেপথ অফ ডিস্ট্রাকশনটা কত বেশি। কারেক্ট। আর একটা জিনিস যেটা আমি আমার মাথায় চলে এসেছিল, বিকজ ইন মাই লাইফ টাইম দিস লেভেল অফ ইকোনমিক ডিসিশন যেটা পুরো গ্লোবকে এনক্যাপসুলেট করে নেয়, এটা মোটামুটি একবার হয়েছিল, which was not happened with a one stroke of signature, but it had happened in the era of late 1980s and 1990, যখন ইউএসএতে একটা লিবারালাইজেশনের ওয়েভ এসেছিল, and then World Trade Organization and the instrument and then the entire structural adjustment program was
rolled out later on, which forced many countries, including India, Bangladesh, to become more liberal, and markets were open, and which was also very different. A lot of speculation. আমার মনে হচ্ছে আমি স্টুডেন্ট ছিলাম তখন, আর অনেক প্রোটেস্ট হতো নিউ ইকোনমিক পলিসির জন্য, আর অনেক স্পেকুলেশন এরকমও ছিল কি দিস ইজ নিউ ওয়ে অফ লাইক अगेन ইস্ট ইন্ডিয়া কামিং, East India Company making way back to like new colonization and those kind of aspects. That was for towards liberalization. This I see is exactly opposite of that. In fact, worse, as you were also saying. How do you see it politically? Eta politics ki eta ki erokom thakbe na ki we have to just wait for administration to change and things will again be back to normal? I think definitely it's connected to the particular political regime. I mean, the Trump and his the cabinet and so on. It's true that politically they are little far right, even not center right. So সেই হিসাবে anti-liberalization is nothing out of the blue. Correct. কিন্তু the extent of the acts which is happening, সেটা I would say it's a kind of death of globalization, I would say, and going back to protectionism. So protectionism, second order পর থেকে কিন্তু আমরা protectionism তো বের হয়েছে, ট্রেড কোলাবোরেশন, ইকোনমিক কোঅপারেশন, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের জন্ম, প্রথমে কাস্টমস ইউনিয়ন জন্ম, কারণ প্রত্যেকটা দেশই কিন্তু এর ফলে লাভবান হয়েছে। এবং 90s-এর যে বলা হয় থাকে হাইপার গ্লোবালাইজেশন, সেটার কিন্তু বেনিফিটটা ছিল এই কারণে যে হোয়াইল রিচ নেশনস আর কম্পিটিং বাই লোয়ারিং ট্যাক্স, দরিদ্র দেশগুলোকে কিন্তু অ্যালাউ করা হয়েছে যে তাদের ট্যাক্স অন্য দেশের তুলনায় একই রকম কমাতে হবে, যেটাকে আমরা বলি স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট। আবার আরেকটা জিনিস ছিল যে মোস্ট ফেভার্ড নেশন ট্রিটমেন্ট, যেটা বলে যে আমি কোনো প্রোডাক্টের উপর যদি ট্যাক্স অ্যানাউন্স করি সেটা সব দেশের জন্য অ্যাপ্লিকেবল হবে। কারেক্ট। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি যে কান্ট্রি বাই কান্ট্রি এটা ভ্যারি করছে, এবং ইট ইজ নাথিং টু ডু উইথ রিসিপ্রোসিটি অফ দি ট্যারিফ। কারণ বাংলাদেশ যে সমস্ত পণ্য আমদানি করে সেটার অ্যাভারেজ ট্যাক্স কিন্তু 15%-এর নিচে। ওকে। তাও দুইটা আউটলায়ার আছে, একটা হলো কার ইম্পোর্ট যেখানে মোর দ্যান 600% ট্যাক্স, আর আপনার আরেকটা আইটেম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, দুইটা আইটেম 400% ট্যাক্স। ওই দুইটা দ্যাট ইজ মেইনলি ফর দ্য লাক্সারি, লাইক ইটস মোর অফ আ এক্স্যাক্টলি। এবং ওই দুইটা বাদ দিলে কিন্তু 0 to 4% ট্যাক্স বাংলাদেশ যেটা আমদানি করে। যখন বলা হচ্ছে রিসিপ্রোকাল ট্যাক্স, সে অর্থে কিন্তু আমাদের ট্যাক্স 10%-এর বেশি হওয়ার কথা না। আর এই যে ট্যাক্সেশন আছে, দিস ইজ অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড, আপনি কারেক্ট করবেন ইফ আই এম রং, ইটস নট লিমিটেড অনলি টু দি ফিনিশ প্রোডাক্টস, রাইট? এটা মানে ইভেন র ম্যাটেরিয়ালস, যেটা মানে ইউএস এর মধ্যে যে প্রোডাকশন হবে তার জন্য যে র ম্যাটেরিয়ালস চাই, সেটার উপরেও ট্যাক্স আছে। র ম্যাটেরিয়াল and even the like parts and which for goes for the assembly, every item under HS code. Okay. So এটার ফলে যেটা হবে যে আমাদের যে সাপ্লাই চেইন এত কমপ্লেক্স, যে একটা প্রোডাক্ট তৈরি করতে একটা পার্টস কিন্তু মাল্টিপল টাইম বর্ডার ক্রস করে, তো যতবার বর্ডার ক্রস করবে ততবার ট্যাক্স আরো কিছু। আর এটা একটা সত্যি কি মানে এখন তো বিকজ দ্য কাইন্ড অফ মিডিয়া সেন্সেশনালাইজেশন দ্যাট হ্যাজ হ্যাপেন্ড অ্যারাউন্ড দ্য ওয়ে থিংস আর বিং রোলড আউট, ডিসিশনস আর বিং মেড, তার থেকে বেশি বোঝা যাবে যখন অ্যাকচুয়ালি ইট উইল স্টার্ট রোলিং আউট, বিকজ অ্যাজ ইউ সেড দ্য সাপ্লাই চেইন ইজ সো ভাস্ট অ্যান্ড গ্লোবালি সো ইন্টারকানেক্টেড, এর মধ্যে ওই চেঞ্জটা পারকুলেট হতে হতে একটু সময় লাগবে। এখানে একটা ধারণা করা হচ্ছে যে এসেনশিয়াল গুডসের ক্ষেত্রে, কনজিউমার গুডস যেগুলো খাদ্যদ্রব্য কিংবা পোশাক, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই ইম্প্যাক্টটা খুব কুইক হবে। কয়েক সপ্তাহ থেকে 2-3 মাস ম্যাক্সিমাম আমরা এটা বুঝতে পারবো, বাট অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে একটু সময় লাগবে, কিন্তু সেটা 6 মাস থেকে 9 মাস। সো এই সেগমেন্টটা একটু এখানে আমরা কনক্লুড করব এন্ড দেন উইল গো টু দ্য নেক্সট সেগমেন্ট। কিন্তু তার আগে বাংলাদেশের জন্য এক্স্যাক্টলি কি চেঞ্জ হলো, আর ডু উই রিয়েলি মানে বাংলাদেশের জন্য ওয়ারিসাম আছে? বিকজ বাংলাদেশে তো অলরেডি 15% তো ছিলই
মানে ইট ওয়াজন্ট ফ্রি, সো ওখান থেকে চলে গেছে এখন 37%, রাইট? সো ইটস লাইক অ্যাবাউট 20-26% রাইটস। ইজ ইট রিয়েলি দ্যাট কনসার্নিং, আর মানে কিরকম? অ্যাপারেন্টলি কনসার্নিং না এই অর্থে যে আমাদের যে কম্পিটিটর কান্ট্রিগুলো, ভিয়েতনাম, লাওস, কারণ ওদেরও তো বেড়ে গেছে, ওদের ট্যারিফও কোনো কোনো ক্ষেত্রে আমাদের থেকেও বেশি, অনেক বেশি বেড়ে গেছে। যেখানে ইন্ডিয়া এবং পাকিস্তানের কিছুটা কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে যদি অন্য ফ্যাক্টরগুলো পরিবর্তন না হয়। আর এটা শুধু আপনি গার্মেন্ট ইন্ডাস্ট্রি, গার্মেন্টসের কথা বলছি আমি, বিকজ ওখানেই তো আমাদের ওখানে 80-85% আমরা এক্সপোর্ট ওখানেই আছে। তো সেদিক ক্ষেত্রে নিউট্রালাইজ হওয়ার কথা। প্রশ্ন হলো যে বার্গেনিং পাওয়ার কিন্তু সেম না। ইন্ডিয়ার কিংবা ভিয়েতনামের বার্গেনিং পাওয়ার বাংলাদেশের বার্গেনিং পাওয়ার এক না। তো যখনই কোনো ট্যারিফ ধার্য হয়, ইম্পোর্টাররা চেষ্টা করে, মানে বায়াররা, যেটা গ্লোবাল বায়াররা, ওই ট্যারিফের একটা অংশ চাপানোর চেষ্টা করে ম্যানুফ্যাকচারের উপরে। হ্যাঁ, যদি সেটা চাপানো হয়, এমনিতে খুব লো মার্জিনে আমরা এক্সপোর্ট করি, তো সেক্ষেত্রে অটোমেটিক্যালি ইম্প্যাক্টটা আসবে হচ্ছে শ্রমিকের মজুরির উপরে, এবং তার ফলে ওটা আমরা একটু উইল বিকজ দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট থিং ফর আস টু ডিল উইথ। বাট লং টার্ম ইম্প্যাক্টটা আমি বলবো আরো সিরিয়াস। সেটা হলো যে রিসেশনের কারণে যে ডিমান্ড ফল করবে গ্লোবালি, তার ফলে গ্লোবালি কিন্তু ইকোনমি স্লো ডাউন করবে এবং প্রোডাকশন কমবে এবং ইম্পোর্ট কমবে আমেরিকার থেকে। তো তার ফলে ওইটার ইম্প্যাক্টটা মোর পার্মানেন্ট ইন টার্মস অফ জিডিপি রিডাকশন কিংবা workers' welfare loss. Thank you so much. I think we have just concluded the first segment of this. We have understood ki AJ tariff boshano hoyeche from America. How is it that actually, what exactly the nature of those tariff or immediate prima facie impact Bangladesher upar se ki? I think amar mone hoy ki aro amaderke impact niye kotha bolte hobe, because impact is not only about the numbers and the economics. Eventually it মানুষের উপরে কি আসর হবে, কোন টাইপের মানুষের উপরে হবে। সো এটা নিয়ে আমরা আলোচনাকে এগিয়ে নিয়ে যাব in our next segment.